গ্রামের জানালার পাশে সিটে বসে খবরের কাগজ খুলল অর্ক। প্রথম পাতা জুড়ে নন্দীগ্রামের খবর। মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং এ ঘোষণা করেছেন, নন্দীগ্রামের মানুষদের সম্মতি ছাড়া সেখানকার জমি অধিগ্রহণ করা হবে না। কিন্তু এই ঘোষণায় আস্থা রাখতে পারছেন না গ্রামের মানুষ। সিপিএম এর সঙ্গে ভূমি রক্ষা কমিটির সংঘাত মাঝে মাঝেই হচ্ছে। এই প্রথমবার গ্রামের মানুষ সিপিএম এর বিরুদ্ধে একত্রিত হয়েছে। সংঘর্ষে সিপিএম কর্মীরা এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিলেও মানুষ শান্তিতে ঘুমোতে পারছে না। মাটি যাদের কাছে মায়ের মতো, তারা কিছুতেই বিক্রি করতে ইচ্ছুক নয়। পুলিশ শান্তি স্থাপনের জন্য গ্রামে ঢুকতে চেষ্টা করেও সফল হচ্ছে না, কারণ মাটির পথগুলোকে গ্রামবাসীরা কেটে রেখেছে। গাড়ি ঢুকতে পারছে না। এই অগ্নিগর্ভ পরিবেশকে শান্ত করতে বামফ্রন্ট সরকার এখনো উদ্যোগ নিচ্ছেন না। এই অবস্থায় তৃণমূল নেত্রীর সমর্থন পাওয়ায় জমি রক্ষা কমিটি নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছে। অর্কর পাশে এসে একজন ভদ্রলোক বসলেন। কাগজের প্রথম পাতায় চোখ বুলিয়ে বললেন, আবার একটা ঝামেলা। অর্ক কোনো মন্তব্য না করে কাগজটাকে ভাঁজ করে উঠে দাঁড়ালো। ভাড়া মিটিয়ে দিয়ে নেমে পড়ল মৌলালির মোড়ে। এই লোকটা পুলিশের লোক কিনা কে জানে। বাস স্টপে মানুষ নেই। বেলগাছিয়ার বাস আসতেই উঠে পড়ল অর্ক। সে নিশ্চিত এখন কেউ তাকে অনুসরণ করেনি। 2-3 জন যাত্রী নিয়ে বাস যাচ্ছিল শামুকের গতিতে। অর্ক আর একজন যাত্রী জোরে চালাতে বললেও বধিরের মতো দাঁড়িয়ে থাকলো কন্ডাক্টররা। বাসের চালক সম্ভবত আধ ঘুমে। শেষ পর্যন্ত প্রচুর সময় নিয়ে শ্যামবাজার ইলেকট্রিসিটি অফিসের সামনে এসে থেমে গেল বাস। ড্রাইভার 2-3 বার ইঞ্জিনের শব্দ করে বেরিয়ে এলো। বাস খারাপ হয়ে গেছে, নেমে যান। ব্যাপারটা ইচ্ছাকৃত বোঝা গেলেও কিছু করার নেই। অর্ক নেমে পড়ল। অন্য যাত্রীটি নাছোড়বান্দা। তিনি বেলগাছিয়াতে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন, আবার আরেকটা বাসের ভাড়া দেবেন না। অর্ক হেঁটে চলে এলো শ্যামবাজারের মোড়ে। আজ পর্যন্ত ছুটি নেওয়া আছে, কাল অফিসে যেতে হবে। সে নেতাজির মূর্তির দিকে তাকালো। মাত্র 70 বছর আগেও ভদ্রলোক বেঁচে ছিলেন এখানে। তখনকার মানুষের সঙ্গে এখনকার মানুষের কি বিপুল পার্থক্য হয়ে গেছে। এখনকার কোন মানুষের মূর্তি বড় রাস্তায় ওইভাবে বসিয়ে 50 বছর পরে জনতা দেখতে চাইবে। অনেক ভেবেও সত্যজিৎ রায় ছাড়া আর কারোর নাম মনে এলো না। ও মা, আপনি আপনি এখানে? মহিলার গলা পেয়ে ঘুরে দাঁড়াতেই অলকাকে দেখতে পেল অর্ক। তার দিকে তাকিয়ে হাসছে। সে বলল, কাজে এসেছিলাম। এই এত সকালে? চোখ বড় করলো অলকা। অর্ক জবাব না দিয়ে ভাবল, ট্রাফিক সিগন্যাল বদলে গেলেই রাস্তার ওপাশে গিয়ে বাস ধরবে। অলকা বলল, আপনি তো অদ্ভুত মানুষ। কেন? না জিজ্ঞাসা করে পারল না অর্ক। একবারও আমাকে জিজ্ঞাসা করলেন না আমি এই সময় এখানে কেন। নিশ্চয়ই কোনো দরকারে এসেছেন। অর্ক বলল, ও, আমার মেয়ের বাবা রাতে বাড়ি ফেরেনি। মেয়ে ঘ্যান ঘ্যান করছে। ওর অফিসের একজনের বাড়িতে খোঁজ নিতে এসেছিলাম। এসে শুনলাম তিনি নাকি মেদিনীপুর গিয়েছেন, অথচ বাসায় বলে যাওয়ার কথা মনে রাখেননি। ভাবুন, আমার সকাল থেকে চা খাওয়া হয়নি। মেদিনীপুরে যদি কেউ থাকেন তাহলে ফোনে খবর নিতে পারেন। কেউ থাকে না, ওর বাপ 14 পুরুষ বরিশালের। ও হ্যাঁ, আজ কি হয়েছে বলুন তো? আপনি কখন বেরিয়েছেন? অলকার মনে পড়ে গেল যেন। কেন, কিছুই তো হয়নি। অর্ক বলল, বাপরে, বুড়ির চিৎকারে সমস্ত বস্তি জেগে উঠেছিল। সবাই ভিড় করে গেল আপনাদের গলিতে। লোক ছুটল সুরেন মাইতিকে ঘুম থেকে তুলতে। ওই বুড়িকে বিশ্বাস নেই, কল্পনা করে নিয়ে যা মনে আসবে তাই বলবে।
চোখে হাসি ছড়িয়ে পড়ায়। মুখ ঘোরালো অলকা। সর্বনাশ! বুড়ি চেঁচিয়ে জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু চলে আসার পরে বস্তিতে যে লোক জমা করবে তা ভাবেনি অর্ক। কিন্তু বুড়ি কি তাদের উদ্দেশ্যে এইসব করেছে? বস্তিতে ফিরে যাওয়ার আগে জানলে সাবধান হওয়া যাবে। সে জিজ্ঞাসা করল, ঠিক কি হয়েছিল তা জানেন? হুম, ভীষণ চা তেষ্টা পেয়েছে। একা একা দোকানে ঢুকে চা খেতে খুব সংকোচ হয়। কটা মেয়ে একা চা খেতে পারে বলুন? আপনি সঙ্গে থাকলে চা খেতে খেতে কথা বলা যাবে। কিন্তু এই সকালে তো চায়ের দোকান খোলেনি। খুলেছে, ওপাশের একটা দোকান খুলে গেছে। ঘটনাটা জানার জন্যই অলকার পাশে হেঁটে সেই দোকানটায় ঢুকলো অর্ক। চায়ের অর্ডার দিল অলকাই। জিজ্ঞাসা করল, সিঙ্গারা আছে? না, নেই। লোকটা চলে গেল। মুখোমুখি বসে অর্ক জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো? বলছি, মাসিমার সঙ্গে কথা হয়েছে? মাসিমা? ও, আপনি তাহলে মাসিমাকে ফোন করেননি। আমার মেয়ের ভর্তির ব্যাপারটা একদম ভুলে গেলেন। মায়ের ফোন বন্ধ ছিল, একটু বেলা হলে করব। বলুন। আমি তো বিছানা ছেড়ে ওই ভিড়ের মধ্যে যাইনি। চিৎকার কানে আসছিল। পরে ঘুম থেকে উঠে পাশের ঘরের স্বস্তিকার কাছে শুনতে পেলাম বুড়ি নাকি শেষ রাত্রে দুজন লোককে দৌড়ে রাস্তা থেকে বের হতে দেখেছে। বুড়ি তাদের থামতে বললেও তারা থামেনি। অল্প আলোয় বুড়ি তাদের স্পষ্ট দেখতে পায়নি। নিশ্চয়ই কারো সর্বনাশ করে গেছে ভেবে সে লোক জড়ো করেছে। তারপর অর্ক শ্বাস চাপল। সুরেন মাইতির আসার আগেই বিশ্বজিৎ এসে গিয়েছিল। ওকে চেনেন তো? এখন তৃণমূলের নেতা হয়েছে। আমার স্বামী আর ও একই পার্টির। দেখা হলেই বৌদি বৌদি করে ভাব জমাতে আসে। কথা থামিয়ে চায়ের কাপ টেনে নিল অলকা। আলতো চুমুক দিয়ে বলল, ওই বিশ্বজিৎ নাকি সবাইকে বলেছিল যে যার ঘর পরীক্ষা করে দেখুন কিছু চুরি গিয়েছে কিনা। সেটা করে যখন কেউ কান্নাকাটি করলো না, তখন কয়েকজন ছুটল ট্রাম রাস্তার দিকে, যদি লোকগুলোকে পাওয়া যায়। কিন্তু খানিকক্ষণ পরে তারা ফিরে এসে যখন বলল কাউকে দেখা যায়নি, তখন গুলতানি শুরু হলো। কেউ বলল বুড়ি স্বপ্ন দেখেছিল, কেউ বলল বুড়িকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যেন এরকম চেঁচামেচি করে পাবলিকের ঘুম না ভাঙায়। অলকা চা খেলো। অর্ক একটু অসহিষ্ণু গলায় বলল, আমার কি হয়েছে জিজ্ঞাসা করলেন কেন? আরে তারপরই তো সুরেন মাইতি এলো। সব শুনে প্রথমে আপনার সঙ্গে কথা বলতে গেল, গিয়ে দেখলো বাইরের দরজায় তালা ঝুলছে, অথচ কেউ বলতে পারল না আপনি কোথায় গিয়েছেন। আপনি যে বাইরে থেকে ফিরে এসেছেন, ওই বাড়িতে আপনার বন্ধু ছিল, এ কথা সবাই জানে। তাহলে গেলেন কোথায় আর কখন গেলেন? কেউ মনেই করতে পারল না আপনাদের যেতে দেখেছে কিনা। তবে আপনাদের বাড়িতে চুরি হবে না হলে বাইরের দরজায় তালা থাকতো না। চা শেষ করতে গিয়ে থমকে গেল অলকা। এ কি, চা খাচ্ছেন না কেন? খাচ্ছি। কাপ তুলল অর্ক। একটা কথা জিজ্ঞাসা করব? অলকা তাকালো। আপনি তো পাড়ার কারুর সঙ্গে মেশেন না, কেন? চায়ে চুমুক দিয়ে হাসলো অর্ক। সময় পায় না। আপনি কি সব সময় ওইরকম কম কথা বলেন? কি জানি। আমি কথা না বলে থাকতে পারি না। অলকা বলল, হ্যাঁ, সংসার চালানোর জন্য মাসের প্রথমে ঠিকঠাক টাকা আমার স্বামী আমাকে দেন, কিন্তু সমস্ত ঝক্কি আমাকেই সামলাতে হয়। তিনি তো টাকা দিয়েই খালাস। মেয়ের পড়াশোনা থেকে বাজার রান্না এক হাতে সব করতে হয় আমাকে। অর্ক মুখ তুলে তাকালো। ও, এখন আমাদের সম্পর্ক দাদা বোনের মতো হয়েছে। অলকা বলল, সেটা খারাপ নয়। অর্ক গম্ভীর মুখে বলল, আপনি অদ্ভুত লোক তো। মাঝে মাঝে মনে হয় মেয়েকে নিয়ে মায়ের কাছে চলে যাই। বাবা নেই, কিন্তু বৌদির কথা ভেবে যেতে পারি না। ও হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি তো কথা না বলে থাকতে পারি না। মেয়ের বাবা বলতো আমি নাকি বড় বেশি কথা বলি, কিন্তু একটা কথা কখনো কাউকে বলিনি।
অলকা হাসল। ওকে যখন বলেননি তখন মনে রেখে দেওয়াই ভালো। কিন্তু আমি যে সমস্যায় পড়েছি, বাবা বেঁচে থাকলে আমাকে ভাবতে হতো না, দাদা বৌদিকেও বলা যাবে না। আপনি আমাকে সাহায্য করবেন? দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার হলে আমাকে বলবেন না। আমার সঙ্গে আপনার মাত্র দুদিনের কথা হয়েছে, কেউ কাউকে চিনি না। শুনুন মশাই, অবিবাহিত মেয়েরা অনেক সময় অন্ধ হয়, কিন্তু যে বিবাহিতা মেয়েকে সব সামলাতে হয় সে মানুষ চিনতে ভুল করে না। অলকার কথা বলার ধরনে হেসে ফেলল অর্ক। বেশ, বলুন। বাবা মারা যাওয়ার আগে আমার নামে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিলেন, বলেছিলেন কাউকে না জানাতে। অলকা বলল, বা, ভালো কথা। কিন্তু সময়টা শেষ হয়ে গিয়েছে, টাকাটাও দ্বিগুণ হয়েছে। অলকা বলল, মেয়ের বাবা ব্যাপারটা জানেই না। আমি এখন বুঝতে পারছি না ওই টাকাটা নিয়ে কি করব। আপনার বাবা বলেছিলেন কাউকে না জানাতে, আমাকে জানালেন কেন? বললাম না সমস্যায় পড়েছি, মাথায় কিছু ঢুকছে না। আপনি সমস্যা ভাবছেন তাই, আসলে কোনো সমস্যাই নেই। ব্যাংকে গিয়ে আবার পুরো টাকাটাই এমন সময়ের জন্য ফিক্সড করে দিন যাতে অঙ্কটা আরো বেড়ে যায়। আপনার মেয়ে যখন বড় হবে তখন ওর পড়াশোনার প্রয়োজনে খরচ করবেন। অর্ক বলল। হাসি ফুটল অলকার মুখে। বলল, ঠিক বলেছেন, ওর দাদুর টাকা ওর পড়াশোনায় লাগুক। আর একটা কথা, বাবার কথা আমি পুরোটা অমান্য করিনি। মানে? উনি বলেছিলেন কাউকে না বলতে, আমি পুরোটা বলিনি। উনি কত টাকা আমার নামে রেখেছিলেন তাকে আপনি জানেন? না। বাস, কথা রাখা হয়ে গেল। হেসে ফেলল অর্ক। তার মনে হলো অলকা আদৌ জটিল নয়। চায়ের দাম দিয়ে অর্ক বলল, আপনি এগোন, আমি পরে যাব। হুম হুম, আপনি আগে যান, আমি বাজার করে তারপর বাসায় যাব। অর্ক উঠে দাঁড়ালো। মনে করে ফোন করবেন কিন্তু। করব। রেস্টুরেন্ট থেকে বের হতেই বাস পেয়ে গেল অর্ক। খালি বাস, উঠেই পড়ল সে। জানালার বাইরে তাকাতেই পাঁচ মাথার মোড়ে মানুষের চলাফেরা নজরে এলো। এইসব মানুষ প্রত্যেকেই সমস্যা নিয়ে চলাফেরা করছে, আলাদা আলাদা সমস্যা, বাইরে থেকে বোঝার উপায় নেই। ঈশ্বরপুকুর লেনে ঢোকার মুখে একটা ছোট বাজার প্রতি সকালে বসে। সেখান থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর ডিম কিনে নিল অর্ক। একদম টাটকা পাবদা মাছ চোখে পড়তেই এক মুহূর্ত থমকে গেল সে। মুখ ফিরিয়ে নিল সে। ঝামেলা বাড়িয়ে লাভ কি? মাছ নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি ফেলে দিতে হয়, তার চেয়ে যেটা পারে সেটা করাই ভালো। বস্তির মুখে বিশ্বজিতের সঙ্গে দেখা হয়ে গেল। কয়েকদিন আগেও ছেলেটাকে প্রকাশ্যে কথা বলতে দেখা যেত না। নন্দীগ্রামের আন্দোলন এবং তৃণমূলের সক্রিয় সমর্থনের পর কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিশ্বজিতের সাহস বোধহয় একটু বেড়েছে। এখানকার মানুষের খোঁজ খবর নিচ্ছে। অর্কর অনুমান, সিপিএম পার্টি ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছে না। বাজার করে এলেন বুঝি? বিশ্বজিৎ হাসি মুখে জিজ্ঞাসা করল। প্লাস্টিকের থলে একটু ওপরে তুলে বলল অর্ক, যদি এটাকে বাজার বলা যায়। খেতে হবে তো। মাসিমারা কবে ফিরবেন? ততদিন আপনাকেই রাঁধতে হচ্ছে। ফিরবেন, তবে কতদিন পরে তা ঠিক নেই। আপনাদের দরজায় তালা দেখলাম। গেস্ট চলে গেলেন? হ্যাঁ, আজ ভোরের বাসে চলে গেল। ওকে পৌঁছাতে গিয়েছিলাম। দেখুন কাণ্ড। কেন, কি হয়েছে? প্রশ্ন করার ফাঁকেই অর্ক দেখছিল তাদের আশেপাশে মানুষ জমেছে। আরে আপনাদের গলির ওই বুড়ি ভোর রাতে চিৎকার করছিল বস্তিতে চোর ঢুকেছে, চোর ঢুকেছে বলে। কারু কিছু চুরি যায়নি, কিন্তু বুড়ি নাকি স্পষ্ট দেখেছে দুটো লোক বেরিয়ে যাচ্ছে। সবার সব ঠিক আছে, শুধু আপনাদেরটা জানা হয়নি, কারণ দরজায় তালা রয়েছে। তালা যখন ভাঙেনি তখন চোর ভেতরে ঢুকবে কি করে?
তখন কথা উঠল, আপনারা গেলেন কোথায়? বিশ্বজিৎ বলল। তারপর? অর্ক জিজ্ঞাসা করল। আমি বললাম, উনি কোথায় যাবেন তা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাঙালি সবচেয়ে ভালোবাসে সন্দেহ করতে। হঠাৎ বড় দাদা হয় কথা ভাসালেন, আপনার বাবা মা আজ ফিরে আসছেন বলে গেস্টকে অন্য কোথাও নিয়ে গেছেন। কারণ হলো, আপনার গেস্টকে ওরা একদম পছন্দ করে না, আর করবেনও না। ছেলের গেস্টকে অপছন্দের কারণ কি, এ নিয়ে অনেক জল্পনা রয়েছে। আপনি যান, আপনার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক, আমরা তা চাই না। বেশ চেঁচিয়ে কথাগুলো বলল বিশ্বজিৎ। গলিতে ঢুকলো অর্ক। বুড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গলা ভেসে এলো, ওই তো এসে গেছে। কখন গেলে তা তো দেখলাম না। তোমার বাড়ি সেই উটকো লোকটাও নাকি আর নাই। দেখো চুরি করে পালালো কিনা। ডিমের ঝাল মোটামুটি ম্যানেজ করতে পারে অর্ক। সেটা নামাতেই বাইরের দরজায় শব্দ হলো। সাড়া দিয়ে গেট খুলতেই সুরেন মাইতির হাসি মুখ দেখতে পেল অর্ক। পেছনে দুটো চামচে দাঁড়িয়ে আছে। আরে আপনি, আসুন আসুন। অর্ক সরে দাঁড়ালো। চামচেদের ইশারায় বাইরে দাঁড়াতে বলে ভেতরে ঢুকলো সুরেন মাইতি। চারপাশে তাকিয়ে বলল, এই বস্তির এরকম বাড়ি আর একটাও নেই। নিজস্ব উঠোন, দুটো শোয়ার ঘর, কিচেন, টয়লেট, বারান্দা। ওটা কি গাছ? ডুমুর। অদ্ভুত গাছ, ফুল হয় না কিন্তু ফল হয়। ইন্টারেস্টিং। বারান্দায় চেয়ার দিতেই সুরেন মাইতি বসল। তাহলে আপনার বাবা মা আজ ফিরছেন? ভালো ভালো। অর্ক হাসল। এখনো ফেরার দিন ঠিক হয়নি। তাই নাকি? ও, তাহলে আপনার গেস্টকে তো আর কদিন থাকতে বলতে পারতেন। কেউ না থাকতে চাইলে তাকে কি জোর করে রাখবো? তা বটে, থাকতে চাইলো না কেন? ওর বাড়ি থেকে ফোন এসেছিল। কোথায় যেন বাড়ি? হাজারিবাগে। ওই সব অঞ্চলে তো মাওবাদীরা ঠিক ঠিক করছে। আমি যাইনি কখনো। আরে জানতে গেলে কি সবসময় যেতে হয়? রানীগঞ্জে যে কয়লা পাওয়া যায় তা জানতে কি লোকে সেখানে যায়? মুশকিল কি জানেন, এই মাওবাদীরা ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ থেকে দলে দলে চলে আসছে কলকাতায়। লুকিয়ে থাকার জন্য এমন চমৎকার শহর তো ভারতবর্ষে পাওয়া যাবে না। এসে মিশে যাচ্ছে মানুষের সঙ্গে। সেই কাজটা সহজ করে দিচ্ছে এই শহরের কিছু বাঙালি, যাদের মধ্যে লেখক, বুদ্ধিজীবী, ডাক্তাররাও আছেন। যে কোনো দিন এরা সংঘবদ্ধ হয়ে রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে পারে। কি যা তা বলছেন? অর্ক প্রতিবাদ করল। বাড়াবাড়ি মনে হচ্ছে। এরাই গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে একটা রাজনৈতিক দলের মদতে। সেই দলের সবাই উপনেতা, একজনই প্রধান নেত্রী। তিনি তো বলেই দিয়েছেন, মাওবাদী বলে কিছু নেই। পড়েননি? তাহলে গ্রামে খুন করছে কারা? আকাশ থেকে খুনিরা নামছে। যাকগে, আপনার বাড়িতে যে ছিল, আশা করি সে মাওবাদী নয়। সুরেন মাইতি কথা শেষ করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল অর্ক। মা বলতো, মধ্যবিত্তরা প্রতিবেশীর সম্পর্কে বেশি আগ্রহী হয়। উচ্চবিত্ত এবং বিত্তহীনরা এই ব্যাপারে একদম উদাসীন। মা তাই এই বস্তিতে চলে এসেছিল। তাহলে কি সময়টা বদলে গিয়েছে? গত সন্ধ্যায় দেবেশ ফোন করেছিল। বলেছিল, কোনো অজুহাত শুনবো না। কাল সকালে আমার এখানে চলে আয় তোরা। সারাদিন কাটিয়ে বিকেলে ফিরে যাবি। ফোন বন্ধ করে অনিমেষ মাধবীলতাকে বলতেই তার মুখে হাসি ফুটল। গেলে খারাপ হয় না, একটা অন্যরকম দিন কাটবে। কিন্তু মিস্টার রায় যদি ডেকে পাঠান, উইলের প্রবেট নিতে নিতে মাস 8 লাগবে। প্রবেটের ফিও তো দিতে হবে। মিস্টার রায় তাই চাইছেন। ছোট মা একটা এফিডেভিট করুন, যাতে তিনি বলবেন বাবার সম্পত্তির একমাত্র স্বত্বাধিকারী তিনি।
দরকার হলে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিতে হবে। আর এইসবের জন্য যদি বলেন আগামীকালই দেখা করতে হবে, তাহলে। অনিমেষ মাথা নাড়ল। আশ্চর্য, তোমার কি হয়েছে বলো তো? শুনেছি নীরজ সি চৌধুরী 100 বছর বয়সেও অবাস্তব কথা বলতেন না। তোমার এখনই সেটা হয়ে গেল? মাধবীলতা বলল। কি বলতে চাইছো? বিরক্ত হলো অনিমেষ। এখন সন্ধে 7:30। আমি হলে মিস্টার রায়কে ফোন করে জিজ্ঞাসা করতাম আগামীকাল তিনি আমাদের ডাকবেন কিনা। ওর উত্তরটা দেবেশবাবুর ওখানে যাওয়া যাবে কিনা তারও সহজ করে দিত। অনিমেষ শ্বাস নিল। সত্যি, আমার মাথায় অত খেলে না। মোবাইলে নম্বর ডায়াল করে মাধবীলতার কথাগুলো বলতেই মিস্টার রায় হাসলেন। আমি ডাকলেও কোনো কাজ হবে না, কাল কোর্টে মহরমের জন্য বন্ধ। শুনে মাধবীলতা বলল, হলো তো? তুমি জানতে কাল মহরম? অনিমেষ জিজ্ঞাসা করল। স্কুলে যখন চাকরি করতাম তখন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধদের ধর্মীয় কারণে যেসব দিন ছুটি বলে ঘোষণা করা হয় তার হিসেব রাখতাম। তাহলে আমরা যাচ্ছি, শোনো, ওকেও নিয়ে যাব। মাধবীলতা উঠে পড়ল। যাওয়ার জন্য একটা গাড়ি জোগাড় করতে হবে। দেবেশবাবুকে জিজ্ঞাসা করো, উনি স্থানীয় মানুষ, সস্তায় ব্যবস্থা করবেন। ছোট মা তখন ঠাকুরদের রাত্রের জন্য বিশ্রাম দিয়ে প্রণাম করে উঠেছেন। মাধবীলতা দরজায় এসে দাঁড়ালো। ছোট মা বললেন, কিছু বলবে? ওর বন্ধু দেবেশের কথা বলেছিলাম না আপনাকে? ওই যে যার ওখানে সবাই মিলে যাওয়ার কথা হয়েছিল, সে ফোন করেছিল। কাল যাবেন? মাধবীলতা দেখল ছোট মায়ের মুখটা যেন পাল্টে গেল। খুশি চেপে রেখে বললেন, গেলেই হয়, কিন্তু। কিন্তু কি? এই বাড়ি পাহারা দেবে কে? ঠাকুর আছেন, তোমাদের জিনিসপত্র আছে, বাগান আছে, সব যে খোলা পড়ে থাকবে। দরজায় তালা দিয়ে দেব? আর বাগানে তো নারকেল ছাড়া আর কিছু নেই। নেই কি বলছো? শেয়াল ছানারা নেই? সাপও আছে। আমরা নেই জানতে পারলে কেউ এসে ওদের মেরে ফেলতে পারে। দেখো, ছোট মা বললেন। মাধবীলতা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। ওই শেয়াল অথবা সাপও ওর কাছে এত মূল্যবান হয়ে গিয়েছে? মায়া বড় গভীরে শেকড় ছড়ায়। মাধবীলতা বলল, ভাড়াটেদের ছোট বউকে বললে হবে না? ছোট মা বলল, ঘুম থেকে উঠে কাজের চাপে মাথা তুলতে পারে না বেচারা। দুপুরের পর চোরের মতো আমার কাছে আসে। একটা উপায় আছে, লক্ষ্মণ একটু পরে আসবে, বাতাস আনতে দিয়েছি। ওকে বলবো যদি কাল ওর বউ ছেলেকে এই বাড়িতে আসতে বলে। কিন্তু যদি রাজি না হয়, তাহলে ওদের খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি ভোরবেলায় ওদের দুবেলার খাবার করে দিয়ে যাব। সকাল আর দুপুর, বিকেলে তো ফিরেই আসব। মাধবীলতা ছোট মাকে আশ্বস্ত করল। দেবেশী গাড়ি ঠিক করে দিয়েছিল। দিনবাজার থেকে গাড়ি নিয়ে ড্রাইভার ছেলেটি পৌঁছে গেল সকাল 7টায়। মাধবীলতা গত রাত্রে বলেছিল, গাড়ির ভাড়া কত দিতে হবে তা জেনে নাওনি? কি যে করো। অনিমেষ বলেছিল, জিজ্ঞাসা করেছিলাম। ও বলেছিল ড্রাইভারের সঙ্গে কথা বলে নিতে, দেবেশের পরিচিত। কিন্তু ও তো গাড়ি ভাড়া নেয় না, তাই জানে না। ওর ওখানে যেতে হলে বাস থেকে নেমে অনেক হাঁটতে হবে। মাধবীলতার প্রশ্ন শুনে অনিমেষ তাকালো। বুঝতে অসুবিধে হচ্ছে না, মাধবীলতা টাকার কথা চিন্তা করছে। সে বলেছিল, বাসে যাওয়ার সুবিধে থাকলে দেবেশ গাড়ি ভাড়া নেওয়ার পরামর্শ কেন দেবে? মাধবীলতা কথা বাড়ায়নি। সকালে গাড়ি আসার আগেই বাবা তার মাকে নিয়ে হাজির হয়ে গিয়েছিল লক্ষ্মণের রিকশায় চড়ে। মাধবীলতা দেখল বউটিকে। বিহারের গ্রামের মেয়ে, প্রায় নাক পর্যন্ত ঘোমটা টানা, লম্বা ছিপছিপে, শাড়ি পরার ধরন এবং রঙে বাঙালিয়ানা নেই।
ছোট মা হাসি মুখে ডাকলেন, আয় আয়, তোর বর ছেলে আসে, তুই তো কখনো আসিসনি। কি যেন নাম তোর? লক্ষ্মণ পেছন থেকে বলল, রাধা। সে তো আয়ান ঘোষের বউ। বলেই ছোট মা হাসলেন, তারপর হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। মাধবীলতা বলল, ওকে সব বুঝিয়ে দিন। লক্ষ্মণ মাথা নাড়ল, আমি সব বলে দিয়েছি, কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। আজ আবার বাবার স্কুলও ছুটি, ও মায়ের সঙ্গে থাকবে। তৈরি হতে 8টা বেজে গেল। দেরি করলেন ছোট মা। বেরোবার সময় একটা না একটা কাজের কথা মনে পড়ে যাচ্ছিল তার। ক্রাচ বগলে নিয়ে স্বাচ্ছন্দ্যে হেঁটে গাড়ির পাশে এসে অনিমেষ জিজ্ঞাসা করল, কি নাম ভাই? বছর 25-এর ভদ্র চেহারা ছেলেটি হাসল, আমাকে খোকন বলে ডাকবেন। আচ্ছা, এবার বলো, আমরা কোথায় যাচ্ছি তা কি জানো? হ্যাঁ, খোকন বলল। তোমাকে গাড়ি ভাড়া বাবদ কত দিতে হবে? কাকা বাবু, আপনারা কতক্ষণ গাড়িটাকে রাখবেন তার উপরে নির্ভর করছে। যদি সারাদিন রাখেন তাহলে বেশি পড়বে, আর যদি ড্রপ করে চলে আসি, ফেরার টাইম বললে আবার নিয়ে আসতে চাই, তাহলে চার্জ অনেক কম লাগবে। 2 লিটার তেলের দাম এক্সট্রা দিয়ে দেবেন। কেন? দুবার যেতে হবে যে। তাহলে দ্বিতীয়টাই করো, অনিমেষ বলল। পেছন থেকে মাধবীলতা কথা বলল, একটা সমস্যা হতে পারে, যদি কোনো কারণে আমাদের আগেই চলে আসতে হয় তাহলে। খোকন বলল, চিন্তা করবেন না কাকিমা, আমাকে মোবাইলে ডেকে নেবেন, আমি চলে যাব। অনিমেষ ছোট মাকে দেখে খুশি হলো। এখানে এসে ওর পরনে ময়লাটে কাপড়, যা হয়তো কখনো সাদা ছিল, তা দেখে বোঝাই যায় না। মাধবীলতার অনুরোধ সত্ত্বেও এগুলো সে ছাড়তে রাজি হননি। বলেছেন, ছেড়ে নি যখন তখন ফেলে দেব কেন? কিন্তু এখন একটা ধবধবে সাদা শাড়ি, যার সরু পাড়ে হালকা নীল রং, সাদা জামায় ছোট মায়ের চেহারাটাই বদলে গিয়েছে। মাধবীলতা গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বসুন। অনিমেষ লক্ষ্য করল, ছোট মায়ের হাতে ভাঁজ করা ঘিয়ে রঙের চাদর রয়েছে। গাড়িটা মারুতি ওমানি ভ্যান। ড্রাইভারের পেছনে মুখোমুখি সিটে ওরা 3জন উঠে বসলো। বাবা আর তার মা দাঁড়িয়েছিল যাত্রা দেখতে। গাড়ি বাড়ি থেকে গলি দিয়ে বেরিয়ে বাদিকে না গিয়ে ডান দিকের রাস্তা ধরলে অনিমেষ জিজ্ঞাসা করলো, এদিকে তো জেলা স্কুলে যাওয়া যায়, তুমি তো হাসপাতালের দিকে যাবে। খোকন বলল, আপনি বোধহয় অনেকদিন আসেননি কাকা, এদিক দিয়ে গেলে রাস্তা কম হয়। কৈশোরের পরিচিত বাড়িগুলো দেখতে দেখতে অনিমেষ নিজের মনেই বলল, এই সব একই রকমই আছে। মাধবীলতা অনিমেষের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। জেলা স্কুলের হোস্টেলের পেছন দিয়ে সেনপাড়ার ভেতর দিয়ে খোকন গাড়িটাকে নিয়ে রাজবাড়ির কাছে চলে এলো। তারপর ন্যাশনাল হাইওয়ে দিয়ে তিস্তা ব্রিজে উঠে টিকিট কাটলো। ছোট মা এতক্ষণ চুপচাপ বসেছিলেন, এবার বাইরে তাকিয়ে বললেন, এই নদীটা কত বড় ছিল, এখন দেখো ছোট হয়ে গিয়েছে। মাধবীলতা বলল, তিস্তা নদী কোথায়? জলই নেই। ওই ওপাশে একটু ধারা, তাও যাচ্ছে কি যাচ্ছে না বোঝা যাবে না। তিস্তা ব্রিজ ছাড়িয়ে অনেকটা আসার পরে হাইওয়ে ছেড়ে মেঠো রাস্তায় নামলো গাড়ি। দুপাশে চাষের ক্ষেত, রাস্তাটা গর্তে ভর্তি। একটা গরুর গাড়ি সেটা আটকে ঘুমিয়ে ঘুমিয়ে চলছে। খোকন চিৎকার চেঁচামেচি করেও যখন হুঁশ ফেরাতে পারল না, তখন তার মুখ থেকে একটা অশ্লীল শব্দ ছিটকে বের হলো। অনিমেষের মনে হলো, 2 কান দিয়ে গরম শীষে শরীরে ঢুকলো। তার সামনে মাধবীলতা এবং ছোট মা বসে আছে। সে চোখ বন্ধ করলো, যাতে ওদের মুখ দেখতে না হয়। একবার ভাবলো খোকনকে খুব ভর্ৎসনা করবে, কিন্তু তখনই গরুর গাড়ির চালক একপাশে সরে দাঁড়ালো। তাকে পেরিয়ে যাওয়ার জায়গা পেয়ে খোকন যখন চিৎকার করলো, গালি না দিলে ভালো কথা শুনতে পাও না তোমরা?
হঠাৎ অনিমেষের মনে হলো হঠাৎ অনিমেষের মনে হলো খোকনের উচ্চারণ করা অশ্লীল শব্দটা মাধবীলতা এবং ছোট মা শুনতেই পায়নি। এমন ভাব করে থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ড্রাইভাররা গালিগালাজ দিতে অভ্যস্ত, এই তথ্যটা মেনে নিলেই সব চুকে যাবে। দোমোহনী একটি ক্ষুদ্র জনপদ। ছোটখাটো কিছু দোকান, গরিব মানুষদের ঘরবাড়ি, 2-3টে ইট সিমেন্টের দোতলা বাড়ি বলে দিচ্ছে এখানকার অর্থনৈতিক অবস্থা আদৌ ভালো নয়। অনিমেষের মনে পড়ছিল ছেলেবেলায় সে শুনত দোমোহনীর কথা। বেশ জাঁকজমক ছিল, একটা রেলওয়ে জংশনও ছিল। খোকন, তুমি দেবেশের ওখানে আগে গিয়েছো? না কাকা, জিজ্ঞাসা করতে হবে। খোকন গাড়ি দাঁড় করিয়ে একজন প্রৌঢ়কে ডেকে বলল, আচ্ছা দেবেশ বাবুর বাড়ি কোথায়? দেবেশ, ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। অনিমেষের জানালার কাছে মুখ এনে বলল, যিনি এখানে একটা বৃদ্ধাশ্রম চালান, সাইকেলে ফেরেন। ও, তাহলে বাড়ি বলছেন কেন? আশ্রম বলুন। ডান দিক ধরে সোজা চলে যান। রেল লাইন পেরিয়ে খানিকটা গেলে যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে দেবেশদার আশ্রম। হাসলেন প্রৌঢ়। ডান দিকে ঘুরে খানিকটা যেতেই রেল লাইন দেখা গেল। একটাই লাইন, দেখে বোঝা যাচ্ছে ট্রেন চলাচল করে। ডান দিকে কিছুটা দূরে খোলা মাঠের ওপরে একতলা ঘরটা বোধহয় স্টেশন। কোনো বাউন্ডারি নেই। লাইন পার হতেই এগিয়ে আসা সাইকেল আরোহী হাত তুলে থামতে বলল। তারপর কাছে এসে জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধে হয়নি তো? দেবেশকে দেখে খুশি হলো অনিমেষ। তুই কোথায় যাচ্ছিস? তোদের দেরি দেখে এগোচ্ছিলাম। ড্রাইভার ভাই, তুমি আমার পেছনে এসো, কাছেই আশ্রম। সাইকেল ঘোরালো দেবেশ। গাড়ি থেকে নেমে মুগ্ধ হয়ে গেল অনিমেষ। তারের বেড়ার ভেতরে অনেকটা জমিতে শাকসবজি চাষ হয়েছে। তার ওপাশে টিনের চালে ইটের দেওয়াল দেওয়া লম্বা লম্বা ঘরবাড়ি, দুপাশে খোলা মাঠ, পেছনে জঙ্গলের আড়াল। গেট খুলে ভেতরে ঢোকার সময় খোকন ডাকলো, কাকা। অনিমেষ তাকালে সে একটা কাগজ এগিয়ে দিল। আমার মোবাইল নাম্বার। মাধবীলতা সেটা নিয়ে বলল, অনেক ধন্যবাদ ভাই। দেবেশ জিজ্ঞাসা করলো, তুই কি গাড়ি ছেড়ে দিচ্ছিস? অনিমেষ মাথা নাড়ল। সারাদিন আটকে রেখে লাভ কি, খরচ বাড়বে। দেবেশ খোকনের দিকে তাকালো। ফোন পেলে সঙ্গে সঙ্গে চলে আসবে। মাথা নেড়ে গাড়ি নিয়ে চলে গেল খোকন। দেবেশ ছোট মায়ের সামনে গিয়ে বলল, আপনারা যে শেষ পর্যন্ত আমার এখানে এসেছেন, খুব ভালো লাগছে। আসুন আসুন আপনারা। আর একটু এগোতেই দৃশ্যটা চোখে পড়ল। আশ্রমের বাসিন্দা বৃদ্ধ এবং বৃদ্ধারা পরিষ্কার জামা কাপড় পরে জোর হাত করে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন। দেবেশ একে একে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। মাধবীলতা মহিলাদের দিকে তাকিয়েছিল। 6 জন আছেন। অতি বৃদ্ধা যিনি, তার বয়স 80-র ওপরে, লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। সে এগিয়ে গিয়ে বৃদ্ধার হাত ধরল। আপনি কেন কষ্ট করে উঠে এলেন? চলুন বসে কথা বলবো। বৃদ্ধা খালি হাতটা মাধবীলতার গালে ছোঁয়ালেন। কেউ তো খবর নিতে আসে না। ওই ছেলে ছিল বলেই এখনো বেঁচে আছি। তা শুনলাম তোমরা আসছো। ছেলের স্কুলের বন্ধু আর তার মা বউ, না এসে কি পারি? দেবেশ বলল, চলুন আমরা সবাই কমন রুমে গিয়ে বসি। কমন রুম বলতে বাঁধানো মেঝের ওপরে বাঁশের খুঁটিতে খড়ের ছাউনি আটকানো, চারধার খোলা। মেঝের ওপর চারিদিক জুড়ে বেঞ্চি পাতা। সবাই বসলে দেবেশ বলল, অনিমেষ আর আমি একসঙ্গে জেলা স্কুলে পড়তাম। মাসিমা, আপনার সঙ্গে তখন আমার দেখা হয়নি, কিন্তু ওদের বাড়িতে আমি সপ্তাহে একদিন অন্তত যেতাম। কেন জানেন? মাধবীলতা হাসল। আমি জানি।
বেশ, আপনিই বলুন। দেবেশ বলল, না, আপনার মুখেই শুনতে চাই। আমরা কয়েকজন প্রথম গিয়েছিলাম স্কুল ছুটির পরে। তখন ওই বাড়ি বড় পিসিমার কন্ট্রোলে। অনিমেষকে খুব ভালোবাসতেন। বাল বিধবা মহিলা। প্রথম দিনে সবার নাম জিজ্ঞাসা করলে যেই তিনি আমার নাম শুনলেন, অমনি আমার খাতির বেড়ে গেল। অন্যরা যা খাবার পেত আমি তার দ্বিগুণ পেতাম। কারণটা খুব মিষ্টি। বড় পিসিমার 11 বছর বয়সে বিয়ে হয়েছিল। 12-র আগে তার স্বামী মারা যান, কিন্তু প্রৌঢ়া মহিলা তার স্বামীর নাম ভোলেননি। দেবেশ শুনেই আমার প্রতি তার মন নরম হয়ে গিয়েছিল। দেবেশ খুব গাঢ় গলায় কথা বলছিল। ইতিমধ্যে জল খাবার এসে গেল, গরম গরম রুটি আর আলুর তরকারি। ছোট মা মাধবীলতাকে নিচু গলায় বললেন, আমাকে দিতে নিষেধ করো। মাধবীলতার চোখে প্রশ্ন দেখে বললেন, সকালের এই সময়ে তো আমি খাই না। পাশে বসা একজন বৃদ্ধা বললেন, কিছু মনে করবেন না দিদি, আপনি নিশ্চয়ই এই সময় বাড়ির বাইরে আসেন না, আজ যেমন এসেছেন। না, কত বছর পরে এলাম তাও মনে নেই, ছোট মা বললেন। তাহলে দিদি, আজ নিয়ম ভাঙলে কোনো ক্ষতি হবে না, খেয়ে নিন। মাধবীলতা দেখল অনিচ্ছা সত্ত্বেও ছোট মা খাবারের থালা নিলেন। কথা বলা শুরু হলো। এখানে যারা আছেন তাদের সবাই যে খুব অসহায় অবস্থা থেকে এসেছেন তা নয়। ছেলে প্রবাসে বাড়িঘর করে আছে, জলপাইগুড়িতে কখনো থাকবে না। আবার বাবাকে নিয়ে যাওয়া সম্ভব নয় দুটো কারণে। এক, প্রবাসে গিয়ে বাবা এই বয়সে মানিয়ে নিতে পারবেন না। 2, জলপাইগুড়ির পরিচিত পরিবেশে থাকতে তিনি অনেক বেশি স্বস্তি অনুভব করবেন। ফলে ছেলে এসে পৈতৃক বাড়ি ভাড়া দিয়ে বাবাকে এখানে রেখে গেছে। ভাড়ার টাকা প্রতি মাসে খরচ বাবদ দেওয়া হয়ে থাকে আশ্রমকে। এখানে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা যারা স্বামী স্ত্রী শুধু পেনশনের ওপর নির্ভর করে এখানে আছেন। আবার কয়েকজন আছেন যারা কোনো আর্থিক সাহায্য আশ্রমকে দিতে পারেন না। কিন্তু সেই কারণে দেবেশ কোনো শ্রেণীভাগ করেনি। মাধবীলতা জিজ্ঞাসা করল, আপনারা সারাদিন কি করেন? একজন প্রৌঢ়া বললেন, আমরা সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে তৈরি হয়ে ওই বাগানে গিয়ে বসি। তখন সবে সূর্য উঠেছে। যে যার মতো 15 মিনিট ঈশ্বরের কাছে প্রার্থনা করি সূর্যের দিকে তাকিয়ে। বৃষ্টি পড়লে এই কমন রুমে এসে প্রার্থনা করে নেই, তারপর চা বিস্কিট খেয়ে নেই। এরপরে সকাল 8:30 পর্যন্ত পুরুষরা বাগানের কাজ করে। মাটি কোপানো, সার বীজ লাগানোর কাজ করতে দেবেশ বাবুকে লোক ভাড়া করতে হয়। আমাদের শরীরের যা অবস্থা তাতে ওইসব পরিশ্রম সম্ভব নয়। কিন্তু সবজি এবং ফলের গাছগুলো মাটির ওপরে এলেই আমরা তার দেখাশোনা করি। বছরের 9-10 মাসের তরি তরকারি এই বাগান থেকেই পেয়ে যাই। মহিলারা তরি তরকারি কাটা, রান্নার ব্যাপারে ঠাকুরকে সাহায্য করার কাজে ব্যস্ত থাকেন। কারু জামা কাপড় সেলাই করার দরকার হলে তা করে দেন। আবার জল খাবার খেয়ে বিশ্রাম। দেবেশ একটা ছোট লাইব্রেরি করে দিয়েছে, সেই বই পড়ি। তারপর স্নান খাওয়া সেরে বিশ্রাম। 3টের সময় একজন ডাক্তার এসে আমাদের শরীরের খবর নেন। পাগল ডাক্তার, নইলে রোজ আসতো না। তারপর সবাই মিলে হাঁটতে বের হই। বড় দিদি হাঁটতে পারেন না বলে বাগানে এসে বসে থাকেন। মাধবীলতা জিজ্ঞাসা করল, তাহলে কি বুঝবো আপনারা এখানে ভালো আছেন? বৃদ্ধা বড় দিদি বললেন, খুব ভালো আছি মা, একসঙ্গে ভালো আছি। এই সময় মোবাইল বেজে উঠতেই মাধবীলতা হকচকিয়ে গেল। সবাই কথা বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে। মাধবীলতা মোবাইল অন করে বলল, হ্যালো। অর্কর গলা শোনা গেল, মা, তোমাকে একটা কথা বলতে পারি?